সেই সুযোগ হবে। কেন হবে? কারণ এদেরকে পরাজিত করেই, এদের বিরুদ্ধে যুদ্ধ করেই এনসিপির জন্ম হয়েছে। তর্কের খাতিরে হচ্ছে আমাদের বলা, ওনাদের সবার অবশ্যই এটা ওই সময় মাঠে কাজ করে আমরা জানতাম না, ছিল না যে আমরা এই স্বৈরতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা দিয়ে যাব না, গণ অভ্যুত্থানের সাথে আমরা কোনো আপোষ করব না। বাংলাদেশে তো আওয়ামী লীগের ভোট ছিল 35-40%, সেটি গেল কোথায় মনে করছেন আপনি? আপনার ব্যক্তিগত মত, আপনার কোনো জবাব দেওয়া লাগবে না। শান্ত ভাই কিন্তু বললেন, বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের কথা বললেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন, কিন্তু বর্তমান বিএনপির কথা কিন্তু আমরা শুনতে পেলাম না। কারণ ওই দুটো, আপনি যদি 91-এ যে বিএনপির মানে আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে একদম কনফার্ম ছিল, তারা মন্ত্রণালয়ও ভাগ করে ফেলেছিল, কিন্তু সেখানে মানে সরকার গঠন করেছিল বিএনপি। এখানে দেখেন 86 নির্বাচনে কিন্তু এরশাদের অধীনে কিন্তু বিএনপি অংশ নেয় নাই, হ্যাঁ, নিয়েছিল জামাত সহ তারা। এবং এখানেও কিন্তু দেখেন আপনি, এটা কিন্তু মানুষ মনে রেখেছে, এজন্যই কিন্তু বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হচ্ছে। এবং এখনও দেখেন আপনি 2018-তে কিন্তু একটা অবৈধ নির্বাচন জেনেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছে জামাত সহ। এই বিষয়গুলো কিন্তু ভোটের সময়, আমি একটু শেষ করি, নির্বাচন বলতে আর 2018 নির্বাচন তো রাতের ভোটের নির্বাচন, এটা ওনারা কি আগে জানা যায়নি? যেটা কেন জানা যায়নি ভাই? এটা শুধু তর্কের খাতিরে হচ্ছে আমাদের বলা, ওনাদের সবার অবশ্যই এটা ওই সময় মাঠে কাজ করে আমরা জানতাম না, ছিল না, এটা আমাদের বলার সাহস ছিল না। কিন্তু এটা 14, 18, 24-এর নির্বাচন যে মানে কোনো নির্বাচনই হচ্ছে না, এটা মানে একটা ডামি নির্বাচন, একটা রাতের ভোটের নির্বাচন, এগুলো সবাই সবকিছু জানতো। অন্তত এটার সাথে যারা সংশ্লিষ্ট, গণমাধ্যমে যারা কাজ করে, তারা তো আরো বেশি জানতো। আমি শেষ করি, এটা বলে দেই যে আমি যেহেতু 18 নির্বাচন নিজে কভার করেছি, একেবারে দেখেছি, তো হ্যাঁ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না সেই নিয়ে কারো প্রশ্ন ছিল না। এখন প্রশ্ন হলো, এইটা কেউ আমরা জানতাম না, একেবারে নির্বাচন কভার করছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে খবর রাখছি, আমরা কেউ জানতাম না যে বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা নির্বাচন হবে যে রাতের বেলায় সিল মারা হবে। এটা আপনার সীমাবদ্ধতা তাহলে, কারণ আপনি জানতেন, আমি জানতাম না। এটা হচ্ছে আপনি দেখেন এই যতগুলো সিসি আপনার গ্রেফতার হচ্ছে বা তাদের স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তাদেরকে এই 18 নির্বাচন ম্যানিপুলেট করেছে। আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি যদি এখানে 18 নির্বাচন নিয়ে যদি এখন তর্ক করতে হয় 2000 এই গণ অভ্যুত্থানের পরে, সেটা ভাই খুবই দুঃখজনক হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মানে এটাকে যদি সাফাই গাওয়ার জন্য, সাফাই না, মানে আমি বলছি যে ওইটা ছিল একবারে ইউনিক। আমরা জানতাম তো ভোট রিগিং হয়, সিল মারা হয়, কিন্তু রাতের বেলা হয় জানতাম না। তো সামনের ভোটে 2018 নির্বাচনে অংশ নেওয়া বিএনপি জামাত যে অংশ নিয়েছে, এটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে। এটা শুধু আমার মতো ছোট একজন মানুষ না, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন। এবার আমি আপনার প্রশ্নে আসি যে এই যে আপনি জরিপটা করছেন, এটা স্টাডি সংখ্যাটা কত? এটা যে 2000 কে, হ্যাঁ 2000, এটা যতই সায়েন্টিফিক হোক, 13 কোটি 12 কোটি ভোটারের দেশে আপনি 2000 মানুষের উপর কিন্তু এটা একেবারেই পর্যাপ্ত না। সো সেখানে কত % তরুণ কাকে ভোট দিবে, কি করলো, আমার কাছে মনে হয় যে এটা সম্মানের পরিধি ঠিক করার জন্য ইটস টু আর্লি। কারণ এনসিপি মনে করে যে এনসিপিকে প্রমাণ করা লাগবে এবং এখনো অনেক প্রমাণ করা বাকি। আমরা কিন্তু আগাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে এনসিপি কখনোই যে আমরা অনেক কিছু হয়ে গেছে, আমাদেরকে ভোট দেন, নো। আমাদের আগে এই গণ অভ্যুত্থানে কি কারণে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এতগুলো মানুষ কি কারণে শহীদ হয়েছে, এটার প্রতি কিন্তু এনসিপি কেউ না হলো এককভাবে দায়ী। আপনি যদি এই ফ্যাসিবাদী ব্যবস্থার, যদি এই নির্বাচন, এই স্বৈরচারী ব্যবস্থার যদি আপনি কোনো পরিবর্তন করতে না পারেন, শুধু ভোট যখন আপনি গণ অভ্যুত্থানের থেকে বড় করে যদি আবার রাখা হয়, মানে এই গণ অভ্যুত্থানকে তুচ্ছ করে যদি পুরানো নির্বাচনী ব্যবস্থায় আপনি নির্বাচন দেন, এনসিপির কাছে এই পার্সেন্টেজগুলো কোনো কিছুই না। কারণ ওইটাই এনসিপির সম্মান ওখানেই, যে আমরা এই স্বৈরতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা দিয়ে যাব না, গণ অভ্যুত্থানের সাথে আমরা কোনো আপোষ করব না। এনসিপির সম্মানহানি তখনই হবে যদি এনসিপি গণ অভ্যুত্থানের সাথে, শহীদের সাথে, বাংলাদেশের শহীদের সাথে বেইমানি করে। আমার কাছে মনে হয় এনসিপি ওই জায়গাটাতে একেবারে দৃঢ়, এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচনী ব্যবস্থার যদি কোনো রকম হেরফের না হয়, এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যদি কোনো রকম হেরফের না হয়, তাহলে আমরা কিন্তু নির্বাচনে যাব না। সো এই পার্সেন্টেজ, ভোটের জরিপ, এগুলো অনেক
পরের ব্যাপার। তারই সংখ্যাটা 2000, এটা আমি গতকালও এক জায়গায় বলছিলাম যে এটা খুবই অপর্যাপ্ত এবং অনেক জরিপ এখন এরকম হচ্ছে। 18 নির্বাচন রাতে হয় নাই বা আগে জানা যেত না, এটার প্রেক্ষিতে যে আমাদের দলের 2-1 নেতা ছাত্রলীগ করতো। সো ওই 2-1 এই একটা মানে আমাদের এনসিপি নিয়ে যখন টকশোতে যায় 2-1 মানে একদম ফিক্স জিনিস থাকে যেগুলোকে মোকাবেলা করতে হয়, হ্যাঁ ফেস করতে হয়। তার মধ্যে হচ্ছে এটা যে 2-1 নেতা ছাত্রলীগ করতো। ওই 2-1 নেতা যে পুরো একটা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মানে নিজের জীবনটাকে সর্বোচ্চ রিস্কে রেখে যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা মানুষ যে তাদেরকে গ্রহণ করে নিয়েছে, এবং তারা ছাত্রলীগে তারা না একজন যে কোনো পোস্টেড নেতা ছিল না বা হলে ছিল, হোয়াটএভার যাই ছিল, সেটাকে দিয়ে এত বড় একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরে এটাকে আমার মনে হয় না যেটাকে আসলে ভেঙে বলার আসলে কোনো কিছু আছে। তাকে জনগণ বা দেশের মানুষ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অন্যতম ছাত্র নেতা হিসেবেই দেখে এবং সেভাবেই সামনে দেখবে, যদি না তার এর রাজনৈতিক কেরিয়ারে অন্য কোনো অভিযোগ না আসে যেটা জনগণ পছন্দ করবে না। আমার একটা প্রশ্ন, অবশ্যই বলেন। এখন কথা হলো আপনারা নামলেন কোটা সংস্কারের জন্য, যদি সরকারের মুহূর্তে কোটা সংস্কারটা মেনে নিত হয়তো এই আন্দোলনটা সামনে এগোতো। ওই প্রশ্নে আসি, এক সেকেন্ড আমি বলি। প্রশ্ন হলো আপনাদের উপর যখন ছাত্রলীগের নির্যাতন, সরকার নির্যাতন এবং আপনাদেরকে মারা হচ্ছে, তখন রাজনৈতিক দল বলেন, দেশের মানুষ বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, সবাই কিন্তু আপনাদের প্রতি মায়া মহব্বত নিয়ে আপনাদের দিকে এগিয়ে এসে তারাও জীবন দিয়েছে। তো পরবর্তীতে এই যে ডিবেটটা হচ্ছে, ডিবেটটা কি শুরুটা আপনাদের পক্ষ থেকেই না? এবার আপনি তো অনেকবার ইন্টারাপ্ট করেন দেখে মানে আগের কথাটা হারিয়ে ফেলি। এই আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু এনসিপিও ছাত্রদের দল না, কিন্তু এককভাবে ছাত্রদের না। যেমন আমি কিন্তু কোনো কোটা বিরোধী আন্দোলনে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি যখন জুলাইয়ের রাজপথে নেমেছি বা জুলাইয়ের পক্ষে কথা বলেছি, কাজ করেছি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমি কিন্তু কোনো ছাত্র হিসেবে, আমি তখন একজন ডাক্তার, আমার চাকরি ছিল। সো এরকম প্রত্যেকটা পেশার নাগরিকরা কিন্তু অংশ নিয়েছেন এবং এনসিপিটাও কিন্তু একটা বৈচিত্র্যপূর্ণ একটা দল। এখানে কিন্তু শুধুমাত্র ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্বদানকারী ছাত্ররা আছে, কিন্তু এখানে একটা বিরাট পোর্শন আছে যারা নন স্টুডেন্ট, যারা এই কোটা বিরোধী আন্দোলনে বা ছাত্রদের, এখন আপনাদের কথা হচ্ছে যে যারা এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে ফ্যাসিস্টের পতনের জন্য আন্দোলনে অংশ নিয়েছে। এখন আপনাদের কথা যে গত 16 বছর বিএনপি কিছু করে নাই, বিএনপি পাটাতন তৈরি করেছে আন্দোলনের, আমরা কোথায় ছিলাম বা ছাত্ররা কোথায় ছিল? ছাত্ররা স্টুডেন্ট ছিল, স্কুল কলেজে পড়তো। আমার বয়স না হয় 2018-তে ছাত্রত্ব শেষ হওয়ার পথে ছিল। এরা তো সবাই যারা নেতৃত্ব দিয়েছে এদের তো এই রাজনীতিতেই আসার কথা ছিল না। এটাদের তো আমরা তো ছোটকাল থেকেই দেখে এসেছি আওয়ামী লীগ, বিএনপি। আমাদের তো নতুন, এদের তো ছোটকালে জন্মের পর স্বপ্ন দেখে নাই যে 18 সালে কোটা বিরোধী আন্দোলন করব, তারপর একটা রাজনৈতিক দল করব, এরকম কোনো স্বপ্ন দেখে নাই। এটা আসলে দীর্ঘদিন ধরে যে 16 বছর এবং তার আগেও 71-এর পর থেকেই যে একটা এই যে বারবার আমাদের বিপ্লব যে ব্যর্থ হয়, এটার পরিপ্রেক্ষিতেই চলতে চলতে কিন্তু আপনি দেখেন, আপনি বলছেন যে 71-এর পরে 90-এর পর 24, এই যে এতগুলো বারবার রক্তপাত হচ্ছে, বারবার সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কু করে নামানো হচ্ছে, আমাদের দেশে কিন্তু ওই যে গণতন্ত্র ধারাটা ফিরছে না। এজন্যই পরবর্তীতে এই প্রজন্ম গিয়ে আপনার কোটা বিরোধী আন্দোলন করলো। 2018-তেও কিন্তু কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, এবং পরবর্তীতে এই নজিরবিহীন গণ অভ্যুত্থানের পরে কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতো। এখানে এটা শুনতে খারাপ লাগলেও এই নেতৃত্বটা আপনারা রাজনৈতিক কৌশল বলেন বা আপনারা মানে যে কথা দিয়ে এটা সাজান না কেন, একটা শক্ত একটা যোগ্য বিরোধী দল যদি এই রাজনৈতিক ময়দানে থাকতো তাহলে কিন্তু এত দূর পর্যন্ত যেত না। এই ছাত্ররা বা এই নাম জানা এরা কয়জন এখানে, আমি একটু শেষ করে, এখানেও আসতো না, বা এই যে এখন তারা এনসিপিও গঠন হতো না। এটা কিন্তু দীর্ঘদিন যে আপনারা শুধু মানে জুলুম সহ্য করেছেন, অনেক মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, এগুলো কিন্তু সব কিছুই অস্বীকার করা হচ্ছে না, কিন্তু এগুলো যথেষ্ট ছিল না। এগুলো যথেষ্ট ছিল না দেখেই কিন্তু অর্গানিকভাবে এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মাটিতে নেমে এসেছে। এগুলো আপনাদের না দেয়নি? কেন নাড়া দিবে না? এটা কি কোনোভাবে অস্বীকার করা হয়? সেই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গত 15 বছরের এতগুলো মানুষের, এই যে আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে পুরো নির্বাসনে পাঠানো হয়েছে,
বিএনপিকে তো পুরো মানে এটা তো কখনোই আমরা অস্বীকার করি না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু সেটা কখনোই তাদেরকে সরকার পতনের আন্দোলনে পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। এবং এটাকে আমরা যখন বলি যে গত 15 বছরে যখন হাসিনা হয়ে টিকেছিল, স্বৈরশাসক হয়ে টিকেছিল, একটা বিরোধী দল না থাকারও এটা একটা ফসল। এই একটা যোগ্য একটা বিরোধী দল না থাকার বাংলাদেশকে ভুগিয়েছে, এটা কিন্তু আমরা এভাবে দেখি। কিন্তু তাই বলে আমরা তাদের নির্যাতনগুলোকে, তাদের অবদানগুলোকে কিন্তু অস্বীকার করি না। এখন আসেন যে আওয়ামী লীগের ভোট কোথায়। আওয়ামী লীগের কিন্তু প্রথমে হচ্ছে যে এদেরকে তো আগে বিশ্বাস করাতে হবে যে এই দেশে হাসিনা খুনি। বিশাল একটা পার্সেন্টেজ তো বিশ্বাসই করে না যে হাসিনা হচ্ছে খুনি। আজকেও দেখেন আপনি বিবিসির যে প্রতিবেদন বের হয়েছে, তারা সরাসরি, আমি অনেকজনকে দেখলাম যে ডিফেন্ড করছে যে ওই ভয়েসটা হাসিনার কিনা, মানে ওই ভয়েসটা বোঝার চেষ্টা করছে না। এরপরও কিন্তু তারা মানতে নারাজ যে হাসিনা এভাবে নৃশংসভাবে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের হাই কমিশনার ডিবি হারুন এবং থানার ওসি কিভাবে চেইন অফ কমান্ড মেনটেন হয়েছে, এরপরও কিন্তু এরা বুঝতে চায় না যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের ডিবি, বিজিবি এবং সেনাবাহিনীর একাংশকে প্রধানমন্ত্রী নিজের মানুষকে খুন করার জন্য ব্যবহার করেছে। সো আওয়ামী লীগের ভোট প্রথমত হচ্ছে এই জিনিসটা যারা মানবে যে তারা হাসিনা খুনি ছিল, আওয়ামী লীগ একটা দল হিসেবে খুনি, দল মানে যাদের এই ভোটটা আসবে তারা অবশ্যই হচ্ছে আপনার যেই দলকে ভোটে থাকবে, যাদেরকে পছন্দ হবে তাদেরকে ভোট দিবে। কিন্তু যারা আসলে মানেই না যে আওয়ামী লীগ কোনো ভুল করেছে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী বাহিনী হয়ে গেছে এবং এই ছাত্রলীগ একটা গুন্ডা বাহিনী, এবং 16 বছর ধরে তারা মানুষকে গুম খুন করে মানে আয়নাঘরের মতো একটা জিনিসের আবির্ভাব ঘটিয়ে তারা শাসক অবস্থায় ছিল, এই জিনিস যারা ব্রেইনে মানবে না, মনে মানবে না, তাদের ভোট আমার মনে হয় না যে এই দেশে কোনো রাজনৈতিক দল আসলে আশাও করে। এখন বলতে পারি, এখন প্রশ্ন হলো একেবারে গড়পড়তা 40%, জামাত 21%, আপনারা 16% ধরেন, 15.84, আওয়ামী লীগ 15.84। তখন প্রশ্ন হলো, আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশে বিএনপির ভোট যা ছিল তাই আছে, জামাতের ভোট বেড়েছে, এনসিপির ভোট 0 থেকে 15.84 হয়েছে। আমার প্রশ্ন হলো যে আপনারা এখন ছিল কখনো না, 0 বলতে কি আপনারা শুরু করেছেন 0 দিয়ে। আচ্ছা, গণঅভ্যুত্থানের পরে মানে 28 ফেব্রুয়ারি 0 ছিল, প্রথম দিন 0। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ, আপনি বলছেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা স্বীকারই করে না, মানেই না যে তারা এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত। তো সেই ভোটারগুলো আমরা কিন্তু অন্তপক্ষে এই জরিপে দেখছি না, সেই ভোটারগুলো মানে কোথায়? আওয়ামী লীগের তো থাকার কথা 40% বা 35%, তাদের 15%, বাকিগুলো কোথায়? বিএনপিরও তো তাই ছিল, মনে হচ্ছে জামাত বা আপনাদের মধ্যে গেছে, মনে হচ্ছে কিনা? এটা আসলে বলার প্রেক্ষিতে তো মানে এটা আপনি যদি আমি কোনো কমেন্টস করছি না, মনে হচ্ছে কিনা? না, আপনি তো কমেন্টস করেই ফেললেন, করেই বলছেন যে এখানে গেছে। এটা হচ্ছে আপনার আসলে, আমার মতে এটা আপনার ব্যক্তিগত, এটা আপনার ব্যক্তিগত মতামত। তো এইভাবে তিন রকম ব্যক্তিগত মতামত হবে। কিন্তু মোটা দাগের কথা যেটা আমি বললাম, যে যারা এটা মানে আপনি যদি বলেন যে কেউ কোনো দল এদেরকে পুনর্বাসন করছে কিনা ভোটের জন্য, আমার সেই অভিযোগ আছে, সেই অভিযোগ তো ভাই, অভিযোগের তো শেষ নাই। কিন্তু সেটা আমার কাছে মনে হয় না যে এনসিপি কখনো সেই সুযোগ হবে। কেন হবে? কারণ এদেরকে পরাজিত করেই, এদের বিরুদ্ধে যুদ্ধ করেই এনসিপির জন্ম হয়েছে, বা ছাত্র জনতারা কিন্তু এদের বিরুদ্ধেই মূল আপনার সংগ্রামটা এদের, আওয়ামী লীগের বিরুদ্ধে। ফ্যাসিস্ট কিন্তু আপনারা কোনো রিকনসিলিয়েশন চান না? সেটা অনেক পরে, এটা তো আমরা বারবার বলেছি। এটা শুনেন, এটা বিএনপির আওয়ামী লীগের বিচার একটা বিরাট ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এটা কেউ চাইলেও হবে না, সেটা ভোটের কারণেও এনসিপি এটা আপনার কাছে একটু শান্ত ভাই কাছে, শান্ত ভাই অনেকগুলো প্রশ্ন একটু শেষ করে, যে এনসিপি আমার এই ব্যাপারে, বা এনসিপি না, এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী কেউই এই প্রশ্নে কখনোই ছাড় দিবে না। আওয়ামী লীগ প্রশ্নে যে 2-1টা প্রশ্নে কখনোই ছাড় দিবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ, যে যাদের এখনো বিচার হয় নাই। এবং আপনি দেখেন ট্রাইব্যুনালে, আপনি দেখেন আমি একটু কথা বলি, ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা কাদেরকে নিয়ে গঠিত? এই বিদ্যমান পুলিশ আইন শৃঙ্খলাই কিন্তু তদন্ত করছে। ম্যাক্সিমাম আসামি কারা? পুলিশই এই জুলাই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং এই পুলিশই কিন্তু এখন তদন্ত সংস্থার দায়িত্বে। এখানে অনেক বড়
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং এগুলো নিয়ে কিন্তু পরিষ্কার কোনো কিছু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে থেকে কিন্তু এই বিচারের ব্যাপারটা অনেকটাই ধোঁয়াশা, আমাদের কাছে এখনো ধোঁয়াশা। এটা কিন্তু বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলার প্রতি যে অনাস্থা মানুষের, এটাতে কখনোই আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত এ ধরনের কোনো কিছুর প্রশ্নই আসে না।